আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বইয়ের অধ্যায় 2 গতি নিয়ে আলোচনা করব। তো গতির অধ্যায়ে আজকে আমরা স্থিতি, গতি, প্রসঙ্গবিন্দু ও বিভিন্ন প্রকার গতি এই তিনটা টপিক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তারপরে আমি চেষ্টা করব আরো দুইটা ভিডিওর মাধ্যমে এই পুরা অধ্যায়টা শেষ করার জন্য। এই অধ্যায় শেষ করার পরে আমরা ধারাবাহিকভাবে এই অধ্যায়ের আগে এমসিকিউ সলভ করব, তারপরে আমরা সিকিউ সলভ করব। তো চলো কথা না বলে চলে যাই সরাসরি ক্লাসের মধ্যে। আজকাল আমাদের এই ক্লাসের মধ্যে আমরা প্রথমেই স্থিতি ও গতি নিয়ে আলোচনা করব। স্থিতি স্থিতি বলতে গেলে আমরা নরমালি বুঝি যে স্থির থাকা। স্থিতি বলতে গেলে আমরা নরমালি বুঝি স্থির থাকা। সময়ের সাথে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হবে না, তখন ওইটাকে আমরা বলি স্থির। সময়ের সাথে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হবে না, তখন ওইটাকে আমি বলি স্থির। দেখো, আমার হাতে এই একটা মার্কার আছে। আমি মার্কারটা যদি এখানে রাখা দিই, এখানে আমি 1 ঘন্টা রাখলাম, 2 ঘন্টা রাখলাম, 3 ঘন্টা, যদি আমি 1 বছর রাখা দিই, তাহলে মার্কারটা ঠিক ওই জায়গার মধ্যেই থাকবে। অর্থাৎ মার্কারের সময়ের সাথে কোনো অবস্থানের পরিবর্তন হবে না। যদি পরিবর্তন না হয়, তখন আমরা এই মার্কারটা কি বলতে পারবো? কি? স্থির। আচ্ছা, আর গতি সময়ের সাথে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হবে, সময়ের সাথে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হবে, তখন আমরা ওটাকে বলবো গতি। যেরকম আমি এখন এই জায়গার মধ্যে আছি, এখন আবার ওই জায়গার মধ্যে চলে গেলাম। ঠিক আছে, এই দেখো আমি কিন্তু স্থির না, সময়ের সাথে আমার অবস্থানের পরিবর্তন হচ্ছে। আমি একটা সময় এদিকে গেলাম, তারপরে আবার এইদিকে গেলাম। তাহলে সময়ের সাথে যখন আমার অবস্থানের পরিবর্তন হবে, তখন আমরা এটাকে বলবো কি? গতি। তো আমরা এটাকে বলবো কি? গতি। এখন আসি প্রসঙ্গ বিন্দুতে। তো প্রসঙ্গ বিন্দুটা বলার আগে আমরা একটা স্মৃতিচারণ করে ফেলি। আমরা যখন ছোট ছিলাম, তখন আমরা গ্রামের মধ্যে গুল্লা শুট খেলতাম। গুল্লা শুট খেলার নিয়ম কি? যে গুল্লা শুট খেলতে গেলে তো কমপক্ষে 4 থেকে 5 জন মানুষ লাগবে, হ্যাঁ, প্লেয়ার লাগবে। তো একজন থাকে মূল। মনে করো আমি আছি মূল, তখন আমার এই পাশে এই পাশে এই পাশে এই পাশে আরো 4-5 জন প্লেয়ার থাকে। তখন তারা আমাকে কেন্দ্র কইরা আমার থেকে দৌড় মারে। আমার যে 4 জন প্লেয়ার আছে, 4 জন চারদিকে দৌড় দিবে। আবার বিপক্ষ দলের মধ্যে প্লেয়ার থাকে, তারা ওই 4 জনকে কি আটকানোর চেষ্টা করবে। এখন কথা হইলো যে আমি যে স্থির আছি, আমার যে 4 জন প্লেয়ার ছিল, ওই 4 জন কিন্তু আমার থেকে দৌড় মারছে। দৌড় মেরা তারা একটা নির্দিষ্ট দূরত্ব, একটা সীমানা অতিক্রম করে গেছে। তাইলে এই যে আমাকে কেন্দ্র কইরা যে তারা গতিশীল হইছে, বা আমাকে কেন্দ্র কইরা তারা খেলার যে একটা সীমানা ছিল, বাউন্ডারি ছিল, ওই বাউন্ডারি লাইনটা যে অতিক্রম করছে, এটা কিন্তু আমারে কেন্দ্র কইরা, ঠিক আছে? তখন যেহেতু আমাকে কেন্দ্র কইরা তারা গতিশীল হইছে বা একটা বাউন্ডারি অতিক্রম করছে, তখন আমাকে বলা হয় কি? প্রসঙ্গ বিন্দু, বা আমি প্রসঙ্গ বস্তু। মনে করো আমি আমি রাস্তার পাশে দাঁড়ায় আছি, এরকম একদম স্ট্যাচু হইয়া রাস্তার পাশে আমি দাঁড়ায় আছি। তখন একটা গাড়ি হঠাৎ স্পিডে আমার সামনে থেকে চলে গেছে। তখন আমার সাপেক্ষে কিন্তু ওই গাড়িটা গতিশীল। আমি দেখতেছি যে গাড়িটা আমার থেকে অনেক দূরে চলে গেছে, ঠিক না? তখন আমি প্রসঙ্গ বস্তু, মানে যার সাপেক্ষে গতিশীল হইব বা যার সাপেক্ষে স্থির ধরা হয়, এটাকে বলা হয় প্রসঙ্গ বস্তু বা প্রসঙ্গ বিন্দু। আচ্ছা, তারপর আসি বিভিন্ন প্রকার গতি। বিভিন্ন প্রকার গতির মধ্যে প্রথমে আসবে রৈখিক গতি। তাহলে রৈখিক গতির সংজ্ঞাটা কি? যে কোনো বস্তু যদি একটি সরলরেখা বরাবর গতিশীল হয়, তাহলে তার গতিকে রৈখিক গতি বলে। কোনো বস্তু যদি সরলরেখা বরাবর গতিশীল হয়, তাহলে তার গতিকে রৈখিক গতি বলে। সরলরেখা মানে কি? এরকম করে আমি শুধু একটা টান দেই, এরকম করে যদি আমি একটা টান দেই, তখন দেখো এটা একটা সরল রেখা হয়েছে। এখন এই সরল রেখা বরাবর যদি কোনো একটা গাড়ি অথবা কোনো একটা কিছু একদম এই জায়গা থেকে ওই জায়গার মধ্যে চলে যায়, তাহলে তার গতিকে আমরা কি বলবো? সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি উদাহরণ কি? যে সোজা সড়কে যে কোনো যানবাহনের গতি। সোজা সড়কে, সড়কটা কিন্তু আঁকা বাঁকা বা বেইরা হতে পারবে না।
সড়কটা কি হতে হবে, একদম সোজা হতে হবে। সোজা রাস্তার মধ্যে যে কোনো ধরনের যানবাহনের গতিকে আমরা কি বলবো, রৈখিক গতি বলবো। ঠিক আছে। আবার দেখো, উপর থেকে কোনো কিছু সোজা পড়লে, এখন আমি যদি এই মার্কারটা এভাবে ছেড়ে দিই এবং মার্কারটা যদি একদম সোজা নিচে পড়ে, তাহলে তার গতিকে আমরা কি বলবো, রৈখিক গতি। রৈখিক গতির মধ্যে কোনো বস্তুর গতি কিন্তু এরকম আঁকা বাঁকা বা উল্টা পাল্টা হতে পারবে না, একদম সোজা স্ট্রেট করতে হবে। অথবা কোন একটা বস্তু যদি আমি একদম নিচ থেকে সোজা একদম উপরের দিকে তুলি, তাহলে ওই গতিকে আমরা কি বলবো, রৈখিক গতি বলবো। এখন দেখো, আমি লিখছি সোজা সড়কে যে কোনো যানবাহনের গতি। সোজা একটা সড়কের মধ্যে আমাদের অনেক রুটস আছে কিন্তু সোজা। তো এই সোজা সড়কের মধ্যে মনে করো রেল লাইনটা কিন্তু অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে সোজা থাকে। তখন রেল লাইনের উপর দিয়ে যখন ট্রেনটা চলবে, তখন ট্রেনের যে গতি, ওই গতিকে আমরা কি বলবো, রৈখিক গতি। অথবা কোন একটা সোজা রাস্তার মধ্যে যদি একটা রিক্সার গতি থাকে, প্রাইভেট কারের গতি থাকে, অথবা মোটর সাইকেলের গতি থাকে, তখন ওই গতিকে আমরা কি বলবো, রৈখিক গতি বলবো। আচ্ছা, এখন আমরা চলে যাই সরাসরি ঘূর্ণন গতিতে। এখানে বলা আছে, যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দুকে, যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরে, যখন কোনো বস্তু কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরে, মানে এটা কি করব, কেন্দ্র করে ঘুরবো, তখন সেই বস্তুর গতিকে ঘূর্ণন গতি বা বৃত্তাকার গতি বলে। তাহলে এখানে কি বলা আছে, যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরে, তখন সেই বস্তুর গতিকে ঘূর্ণন গতি বা বৃত্তাকার গতি বলে। আচ্ছা, মনে করো আমি এখানে একটা ফোঁটা দিলাম, ঠিক আছে, এখানে একটা ফোঁটা দিলাম। এখন এর কেন্দ্র করে যদি আমি এদিকে বরাবর ঘুরি, ঠিক আছে, আমার মার্কার তো কালি নাই। আচ্ছা, এর কেন্দ্র করে যদি বরাবর ঘুরি, তখন এই গতিকে আমরা কি বলবো, ঘূর্ণন গতি। আমাদের স্কুলে যখন প্রতি বছর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়, তখন কিন্তু একটা গোল দৌড় হয়, মাঠের চারপাশে একদম বৃত্তাকারে ঘুরতে হয়। হ্যাঁ, এই গতিকে আমরা, যখন একজন দৌড়বিদ মাঠের চারপাশে একদম বৃত্তাকারে ঘুরে, তখন ওই দৌড়বিদের গতিকে আমরা কি বলতে পারি, যে ঘূর্ণন গতি বলতে পারি। আচ্ছা, আমি এখানে দেখো দুইটা উদাহরণ দিচ্ছি, বৈদ্যুতিক পাখার গতি। এই যে এখন গরমকাল, আমাদের মাথার উপরে যে ফ্যান ঘুরে, ঠিক আছে, ওই ফ্যানের গতিটা কিন্তু ঘূর্ণন গতি, এটা কিন্তু এভাবে সবসময় ঘুরে, এটা সহজ, আমরা সবাই জানি। তারপরে ঘড়ির কাঁটার গতি, আমরা অনেক সময় হাতের মধ্যে যে কাঁটাওয়ালা ঘড়ি ইউজ করি, ওই ঘড়ির যে সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা, ওইগুলো কি সবসময় খেয়ালি ঘুরতে থাকে, তাহলে ওই গতিগুলোর আমরা কি বলবো, ঘূর্ণন গতি। তাহলে ঘূর্ণন গতির সংজ্ঞাটা আমি আরেকবার বলি, যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরে, তখন সেই বস্তুর গতিকে ঘূর্ণন গতি বা বৃত্তাকার গতি বলে। উদাহরণ, বৈদ্যুতিক পাখার গতি, ঘড়ির কাঁটার গতি। আচ্ছা, এখন আসি আমরা চলন গতির মধ্যে। কোনো বস্তু চলার সময় যদি কোনো বস্তু চলার সময় যদি বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে ওই গতিকে চলন গতি বলে। আমি আরেকবার একটু বলি, কোনো বস্তু চলার সময়, মনে করো আমি চলতেছি, ঠিক আছে, আমি চলতেছি, এই যে আমি এরকম ভাবে চলতেছি, মনে করো কোনো বস্তু চলার সময় যদি বস্তুর সকল কণা, আমার শরীরের ভিতরে কিন্তু অসংখ্য কণা আছে, আমার শরীরটা অসংখ্য কণা দিয়া গঠিত কিন্তু, হ্যাঁ, আমরা জানি যে পরমাণুর ভিতরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে, ঠিক না, সেরকম ভাবে আমার শরীরে অসংখ্য কণা আছে। এখন দেখো, আমি চলতেছি, ঠিক আছে, আমি চলতেছি, আমার সাথে কিন্তু আমার মাথাও সামনে আগাইতেছে, আমার হাতও আগাইতেছে, আমার বুক, পেট, আমার দুই ঠ্যাং, মানে সবকিছু কিন্তু আমার সাথে চলতেছে। এটাই বলছে যে কোনো বস্তু চলার সময় যদি বস্তুর সকল কণা একই সময়ে, এখন আমি যেতেছি, মনে করো আমি এখান থেকে এই পর্যন্ত গেলাম, ঠিক আছে, এখন আমার সাথে কিন্তু হাতও গেছে, আবার ঠিক আছে আমার মাথাও গেছে, আবার আমার হাতে কিন্তু যে মার্কার আছে, মার্কারটাও গেছে। এটাই, যে কোনো বস্তু চলার সময় যদি বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে যা, হ্যাঁ, একই দিকে সমান একই দিকে যা, তাহলে ওই গতিকে আমরা কি বলবো, চলন গতি বলবো। উদাহরণ কি লিখছি, যে তুমি হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে গেলে, তুমি হেঁটে এক স্থান থেকে যখন অন্য স্থানে যাইবা, তখন তোমার শরীরে যদি একটা পোশাক থাকে তাহলে পোশাকও যাইবো, তোমার পিঠে যদি একটা ব্যাগ থাকে তাহলে ব্যাগও যাইবো, ব্যাগের মধ্যে যদি বই থাকে বইও যাইবো, তোমার মাথা যাইবো, মানে সব বইতে যাবো, তোমার হাত যাবো, পা যাবো, এটাই। আবার একটি বইকে ঠেলে টেবিলের এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিলাম, মনে করো এই যে আমার হাতে ফিজিক্স বই, হ্যাঁ, এখন আমি টেবিল আছে, তাহলে টেবিলের এখান থেকে ঠেলে যদি আমি এটা এই পারে নেই, আবার যদি এখান থেকে ঠেলে এই পারে আনি, তখন কিন্তু বইয়ের সকল পৃষ্ঠা কিন্তু একসাথে সামনে গেছে। আবার যখন পিছনে আনছি,
তখন সকল পৃষ্ঠা কিন্তু একসাথে পিছনে গেছে, ঠিক না? তখন ওই গতিকে আমরা কি বলবো? চলন গতি বলবো। আবার মনে করো তুমি হেলিকপ্টারের ভিতরে বসে আছো, ঠিক আছে? তখন হেলিকপ্টার যেদিকে যাইতেছে, আবার তুমিও কিন্তু ওই দিকে যাইতেছো, কথা ঠিক না? যে বিমান, বিমানের ভিতরে কিন্তু অনেক যাত্রী থাকে, ঠিক না? বোয়িং বিমানগুলোর মধ্যে প্রায় 300 350 যাত্রী থাকে। তখন ওই বিমান যখন মনে করো বাংলাদেশ থেকে আমেরিকা যাইবো বা সৌদি আরব যাইবো, ঠিক আছে? তখন এটা বিমান, হ্যাঁ, বিমানের ভিতরে অনেক মানুষ বসে আছে, তখন বিমানও যাইবো, বিমানের সাথে কি করবো? মানুষও যাইবো। তখন ওই গতিকে আমরা কি বলবো? চলন গতি বলবো। দেখো, আবার প্লেনের গতি, এগুলা চলন গতি।